স্থিতিবিদ্যা লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। এই লেকচারে আমাদের প্রথম যে টপিকসটা থাকবে সেই টপিকসটা হচ্ছে লব্ধি নির্ণয় সংক্রান্ত। তো এখানে আমরা যে দুটা বল নিয়ে আলোচনা করব সেই দুটা বল কিন্তু অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। তার মানে পি যদি একটা বল হয়, কি হচ্ছে আরেকটা বল, এবং এই দুটা বল হচ্ছে ভিন্ন ভিন্ন। তাদের যদি আমরা লব্ধি নির্ণয় করে, আমরা যদি এখানে তোমার মেইন সূত্র অ্যাপ্লাই করে আমরা যদি এখানে লব্ধি বের করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি লব্ধিটা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা বের হয়ে আসবে। এখন কথা হচ্ছে ভাই আপনি এটা তো দেখালেন না কোনোভাবে প্রমাণ করে। ভাইয়া তুমি যদি ফিজিক্স পড়ে থাকো তাহলে তোমার ফিজিক্স বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, তো এটা প্রমাণ কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট খালি মনে রাখবা যে দুটা বল যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে পি আর কিউ, তাহলে তাদের লব্ধি হচ্ছে এটা। ওকে, তো এখন এই লব্ধির ক্ষেত্রে আমার যে কোণটা আছে আলফা আছে, এটার ক্ষেত্রে যদি আমি তোমার 0 ডিগ্রি 180 ডিগ্রি 90 ডিগ্রি নিই, তাহলে আমি বেশ কয়েকটা কেস পাবো। সেগুলোর ক্ষেত্রে আমি লব্ধির মানটা এইভাবে সূত্র আকারে মুখস্থ রাখতে পারি। তাহলে কিভাবে দেখো তো, যে আমার আলফা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমার cos 0 ডিগ্রি, আর ভাইয়া cos 0 ডিগ্রির মান যেন কত হয় ভাইয়া 1 হয়। ওকে, তো তুমি এখানে cos 0 ডিগ্রির মানটা এখানে বসাবা। যদি বসাও তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ পাবা, ক্যালকুলেশন করে দেবে পি প্লাস কিউ পাবা। এবং এই পি প্লাস কিউ হচ্ছে মানে সর্বোচ্চ আমার লব্ধিটা, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মানটা হচ্ছে আমার পি প্লাস কিউ। এবং সেই সর্বোচ্চ মানটা আমরা কখন পাবো? যখন আমাদের কোনটা বা আলফাটা হবে 0 ডিগ্রি। এটা কিন্তু এমসিকিউতে আসে যে আমরা লব্ধির মান সর্বোচ্চ কখন পাবো। তখন বলে ভাইয়া কোনটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। এটা একটা কিন্তু এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট। এবার তুমি চলে আসো আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি যদি এখানে ক্যালকুলেশন মানে এখানে জাস্ট যদি বসাও, ঠিক আছে, তাই তুমি লব্ধির সর্বনিম্ন মানটা পাবা। লব্ধির সর্বনিম্ন মানটা বলতে কি পি ডিফারেন্স কিউ। ভাই ডিফারেন্স কেন দিলাম মাইনাস না দিয়ে? কারণটা হচ্ছে ভাইয়া যে কে বড় কে ছোট তো আমরা জানি না, এই জন্য বলছি পি ডিফারেন্স কিউ মানে হচ্ছে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, যে কোনো একটা হতে পারে। তার মানে অনেক সময় বলতে পারে যে আমরা তোমার কি বলবো যে দুইটা বলে সর্বনিম্ন কোনটা কত হলে আমরা লব্ধির মানটা সর্বনিম্ন পাবো, অর্থাৎ মানে কোনটা কত ডিগ্রি হলে আমরা লব্ধির মান সর্বনিম্ন পাবো। তখন তোমাকে বলতে হবে যে 180 ডিগ্রি হলে আমরা লব্ধির মান সর্বনিম্ন পাবো। আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে হচ্ছে যে দুইটা যে আমার বল থাকবে, একটা একটার উপর লম্ব অবস্থা থাকবে, ঠিক আছে। তার মানে যদি থাকে তাহলে তাদের লব্ধিটা কি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তুমি এখানে বসাবা cos 90 ডিগ্রি মান বসাবা, cos 90 ডিগ্রি 0 পাবা একটা, ঠিক আছে। ওকে, তখন তুমি ক্যালকুলেশন করে তুমি শুধুমাত্র রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাচ্ছ, কারণ এটা তোমার 0 হয়ে যাচ্ছে পুরোটা। ওকে, তো আমাদের তিনটা হচ্ছে স্পেশাল কেস। এই স্পেশাল কেসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলা থেকে কিন্তু ম্যাক্সিমাম সময় ইউনিভার্সিটিতে পরীক্ষা আসে থাকে। আমি আবারও বলতেছি, এই লব্ধি নির্ণয় সংক্রান্ত থেকে তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ করো, তুমি প্রায় 40 থেকে 50% প্লাস 40 থেকে 50% ম্যাথ শুধুমাত্র তুমি এই লব্ধি সংক্রান্ত ম্যাথে পাবে তোমার প্রশ্ন ব্যাংকের মধ্যে। এই জন্য লব্ধি সংক্রান্তটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি স্থিতিবিদ্যা কিছু না পারো, জাস্ট আমি তোমাকে যে কয়েকটা টাইপ দেখাই, তুমি এই কয়েকটা টাইপ করে যাবা, আমি তোমাকে শিওর দিয়ে বলবো, গ্যারান্টি দিয়ে বলবো, তুমি কিন্তু অবশ্যই কমন পাবে। ওকে, কারণ স্থিতিবিদ্যাতেও তোমাকে আশা করি এত বেশি পড়তে হবে না যে স্থিতিবিদ্যা বিশাল বড় চ্যাপ্টার আমাকে অনেক পড়তে হবে। এই ধারণা নিয়ে গেলে তুমি কিন্তু আসলে তুমি যখন হতাশ হয়ে আর পড়তে বসবে না। তো আমি তোমাকে যে টাইপগুলো ধরে বুঝাবো, তুমি শুধু সেই টাইপগুলো পড়বে। তুমি দেখবে যে এখান থেকে তুমি কমন পাচ্ছ। কারণ আমি লাস্ট 4-5 বছর ধরে আমি যে টাইপগুলো ফলো করে আসছি, আমি সেই টাইপগুলো এখানে পড়াবো, এবং তুমি দেখবে এই টাইপগুলো থেকে সবসময় ভার্সিটিতে পরীক্ষায় আসছে। ওকে, এবার আমরা চলে আসবো একটা এক্সাম্পলে। তো আমি এক্সাম্পলটা এখানে কালো কালি দিয়ে লিখেছি, তোমরা দেখাই পাচ্ছ কালো কালি দিয়ে লেখা আছে। তো এই একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে 4-4খানা প্রশ্ন লিখেছি, এবং এই 4-4খানা প্রশ্ন ঢাকা ভার্সিটি সব বিভিন্ন ভার্সিটি বারবার আসছিল। আর বললো ভাইয়া এই 5 নিউটন আর 2 নিউটন দিয়ে আসছিল না। ভাইয়া 5 নিউটন আর 2 নিউটনটা আমি একটা এক্সাম্পল থেকে কালেক্ট করেছি, বাট এখানে এই দুটা বল বাদ দিয়ে শুধুমাত্র সংখ্যাটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, প্রশ্নটা সেম ছিল। তার মানে সংখ্যা জীবনে মিলবে না আমার সাথে পরীক্ষার, বাট প্রশ্ন মিলবে। ওকে, তো তোমাকে বলা হয়েছে 5 নিউটন এবং 2 নিউটন মানে ভিন্ন ভিন্ন বল বলছে। ওকে, পরস্পর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান কত? পরস্পর একই দিকে। আরেকটা বলছে পরস্পর ভিন্ন দিকে ক্রিয়া করলে লব্ধির মানটা কত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া পরস্পর একই দিকে আবার কি? একই দিকে এটা মানে আবার কি বোঝায়? আচ্ছা, তুমি চিন্তা করো তো, যে আমি যদি একটা বল যদি এদিকে চিন্তা করলাম, পি বল একই দিকে, পি যেদিকে দৌড়াবে কিউ ওই দিকে দৌড়াবে, তার মানে কিউ বলটা ঠিক এই বরাবরই যাবে। তার মানে এই যে পি বল আছে, যে কিউ বল আছে, দুটা বল কিন্তু একই দিকে যাচ্ছে। তাহলে ভাই বলো তো ভাইয়া, দুইটা বল যদি একই দিকে যায় তাহলে তাদের কোনটা বা মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি?
তাহলে ভাই কোন তো দেখা পাচ্ছি না, কোন দেখা পাচ্ছ না, তার মানে এখানে কোন 0 ডিগ্রি আছে, বোঝা গেছে? ওকে, তার মানে মনে রাখবে ভাইয়া যে যদি কখনো আমাকে একই দিকে বলে, একই দিকে ক্রিয়া করে, তার মানে এখানে অ্যাকচুয়ালি কোনটা লুকায় আছে, কোনটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে এখন বলবো হচ্ছে যে আমার লব্ধি আর এর মানটা কত হবে। তুমি একটু চিন্তা করো, তুমি যদি এখন বোকার মতো এই সূত্রে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি আসলে বোকা। কেন? কারণ তোমাকে বলেছিলাম ভাই আলফা যদি 0 ডিগ্রি হয় তখন এটাকে স্পেশাল কেস, স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আর ম্যাক্সিমাম পাচ্ছি, আর ম্যাক্স না লিখলেও চলে, হ্যাঁ ম্যাক্সিমাম না লিখলেও চলবে, লব্ধি আর ইকুয়াল টু হচ্ছে আমার এই দুটা বল জাস্ট যোগ হবে। দেখছো অঙ্ক কি ছোট, জাস্ট তুমি যদি খালি প্রশ্ন বুঝতে পারো তোমার অঙ্ক পানির মতো সহজ বা ছোট। আর তুমি যদি বলো যে পারবো না, তাহলে তো লাভ নেই। ওকে, এবার 2 নম্বর ম্যাথে চলে আসো। 2 নম্বর ম্যাথে বলা হয়েছে পরস্পর ভিন্ন দিকে, তার মানে একটা যদি যায় এই দিকে আর একটা যাবে তার ভিন্ন দিকে। এখানে ভিন্ন দিকটা অ্যাকচুয়ালি ভিন্ন থাকবে না, এখানে আসলে বিপরীত থাকবে। হ্যাঁ, তো এই ভাষাটা একটু পোর ভাষা, তুমি এখানে বিপরীত দিবা, পরীক্ষাতে বিপরীতে থাকবে। মানে ভিন্ন বলতে কোন দিকে বোঝায় ঠিক নাই। ওকে, বিপরীত দিকে। তো দেখো যে এবার তার মানে এটা অ্যান্সার একদম 7 নিউটন, এখানে আর কোনো ঝামেলা নাই। এবার তুমি চিন্তা করো যে আমার এটা মুছে দিই, এটার অ্যান্সার হচ্ছে 7 নিউটন। এবার হচ্ছে জিনিসটা একটা বল গেলে এই দিক দিয়ে, এটা নাম হচ্ছে আমার পি বল। এবার কিউ বল যাবে তার বিপরীত দিকে, উল্টা দিকে। পি আর কিউর মধ্যে অনেক শত্রুতা, তারা কেউ কাকে দেখতে পারে না, কিউ বলে দিক গেল। তাহলে এখন পি আর কিউ যদি ভিন্ন দিকে চলে গেছে বা বিপরীত দিকে চলে গেছে, তাহলে মধ্যবর্তী কোণটা কত? এই যে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তো যদি 180 ডিগ্রি হয়ে থাকে ভাইয়া, তাহলে তার ক্ষেত্রে স্পেশাল যে সূত্রটা আছে পি ডিফারেন্স কিউ, তুমি সেটা অ্যাপ্লাই করে দাও। তাহলে আর ইকুয়াল টু তুমি লিখবে হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে আমার একটা দিকে আরেকটাকে বিয়োগ করতে হবে, বড়কে 5 বড়, তাহলে 5 নিউটন মাইনাস 2 নিউটন ইকুয়াল টু হচ্ছে আমার 3 নিউটন। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এবার আমরা চলে আসলে 3 নম্বর ম্যাথের ক্ষেত্রে পরস্পর লম্ব দিকে ক্রিয়া করলে লব্ধির মান কত। লম্ব দিকে ভাইয়া কোন তো বলে নাই, লম্ব মানে কি বোঝো ভাই? সরলরেখাতে তোমাকে প্রচুর শিখাইছি সরলরেখার মধ্যে। হ্যাঁ ভাই, লম্ব মানে আপনি বলছিলেন হচ্ছে 90 ডিগ্রি। গুড, তাহলে আসলে এখন আমরা 90 ডিগ্রি এখানে অ্যাপ্লাই করে দিই। তার মানে দেখো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমাদের এটা মনে আছে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে কত 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তার মানে তুমি এখান থেকে পাবে হচ্ছে রুট ওভার 25 আর 4 যোগ করলে হয় 29, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, এবং এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা কিন্তু অনেকবার বিভিন্ন ভার্সিটি এসেছে, ঢাকা ভার্সিটি কিন্তু এই একটা বারবার দিয়েছে। ওকে, দুটি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধির মানটা কত। তুমি একটু চিন্তা করো যে এগুলোর ক্ষেত্রে কিন্তু কখনো কোনো কোণ দেওয়া ছিল না, কারণ আমি এগুলো বলছিলাম স্পেশাল কেস, যেগুলো তোমাকে বুঝে নিতে হবে। এই স্পেশাল 3টা অঙ্ক বাদ দিয়ে 4 নাম্বার থেকে শুরু করে আমি হাজার হাজার অঙ্ক তৈরি করে তোমাকে একটা করে কোণ দিয়ে দিতে পারি। যেমন তোমাকে পরীক্ষাতে এখানে 60 ডিগ্রি কোণ দিচ্ছে না ভাই, এখানে তোমার পরীক্ষাতে 60 ডিগ্রি নাও থাকতে পারে, তোমাকে তারা এখান থেকে বলতে পারে 30 ডিগ্রি কোণ, তোমাকে তারা বলতে পারে কত ডিগ্রি 75 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ, যে কোনো কোণ বলতে পারে, 175 ডিগ্রি বলবে না, কারণ এটা তোমার মান মুখস্থ নেই কারো, ঠিক আছে? 45 ডিগ্রি, অর্থাৎ তোমাকে 60 ডিগ্রি জায়গায় তোমাকে তারা যে কোনো কোণ দিয়ে দিতে পারে, ঠিক আছে? তখন তোমাকে মনে রাখতে, তখন তোমাকে ডিরেক্টলি এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, ডিরেক্ট এই সূত্র। তাহলে এই সূত্র আমি কখন অ্যাপ্লাই করবো? যখন আমাকে এই 3টা কেস না বলে কোণের মানটা নির্দিষ্ট করে দিবে, সেটা 90 ডিগ্রি হবে না, সেটা 180 ডিগ্রি হবে না, সেটা তোমার আর কত ডিগ্রি 0 ডিগ্রি হবে না, অন্য যদি কোনো কোণ দেয় তখন আমি অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাই এখন দেখো তুমি একটু যে এই সূত্র আমাকে তার 60 ডিগ্রি বলছে, তখন আমি ডিরেক্টলি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো যে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি কত, পি হচ্ছে 5 স্কোয়ার মানে কত 25, প্লাস কিউ কত ভাইয়া, কয়ে গেল কিউ, আমার লুকায় আছে 4, প্লাস 2p কিউ, তার মানে 2 ইন্টু 5 ইন্টু 2p কিউ কজ আলফা, কজ কত ডিগ্রি ভাই, কজ 60 ডিগ্রি। এখন তুমি আমাকে বলো ভাই যে এটা কি আমরা ক্যালকুলেশন করতে পারবো না? হ্যাঁ ভাই, কেন পারবো না ভাই? আপনি এটা বুঝতে দেন, এটা খুব ঝামেলা করতেছে কেন? কারণ ভাই cos 60 এর মানটা আমরা মুখে মুখে একবারই বলে দিতে পারি, এটা লেখার কোনো দরকার নেই। আচ্ছা, cos 60 এর মানটা কত হয় ভাই? cos 60 এর মানটা হচ্ছে হাফ। ওকে, তাহলে হাফ বসিয়ে দিই, কাটাকাটি করে দিই। তাহলে আমার এখানে থাকতেছে হচ্ছে 25 আর 4 যোগ করলে কত হয় 29 এর সাথে এখানে কত গুণ যোগ করতে হবে 10, 5 গুণে 10, তাহলে 39। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তার মানে আসলে আমাদের যদি কখনো এখানে তারা নির্দিষ্ট করে কোনো কোণ দিয়ে দেয়, তখন আমরা অবশ্যই এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আর যদি আমাদেরকে তারা এই 3টা অঙ্কের মতো স্পেশাল কোনো ম্যাথ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই এইগুলা সূত্র দিয়ে খুব দ্রুত করে ফেলতে পারবো। তাহলে আমি আশা রাখতে পারি যে এই যে লব্ধি, এবং আমি কিন্তু বলতেছি আবার এখানে ভিন্ন ভিন্ন বল দিলে ভিন্ন ভিন্ন হবে, তো এইটা এরকম টাইপের বা এরকম সংক্রান্ত কোনো ম্যাথ যদি তোমাকে পরীক্ষাতে দিয়ে দেয়, তুমি কিন্তু এখন থেকে অবশ্যই করতে পারবে।
আমরা আমাদের পরবর্তী টাইপটিতে চলে এলাম, আর আমাদের এই টাইপের মধ্যে আলোচনা করা হবে হচ্ছে লব্ধি নির্ণয় সংক্রান্ত। তাহলে ভাই আগের টাইপ আর এই টাইপের মধ্যে পার্থক্য কি? আগের টাইপে আমি বলেছিলাম যে বল দুটো হবে ভিন্ন ভিন্ন, বাট এখানে আমি বলতে চাচ্ছি যে বল দুটো একই হবে। তার মানে এটাকে বলছিলাম পি আর কিউ ভিন্ন ভিন্ন দুটি বল, বাট এখন কথা হচ্ছে ওই দুটা বল পি আর কিউ এটা একই। পি আর কিউ মানে পি মানে কিউ হবে, কিউ মানে একই। তার মানে পি যদি একটা বল হয় 5, তাহলে কিউও হবে 5, তার মানে সেম বল আর কি। ওকে, তো এখন তাদের ক্ষেত্রে যদি আমরা লব্ধির মানটা চিন্তা করি, তাহলে আমার সেখানে আসবে আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2। ভাইয়া লাইনটা কি হয়ে পেলেন? ভাইয়া তুমি একটা কাজ করো, যে আমি তোমাকে লব্ধি শিখিয়েছিলাম না, যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা, 2p কিউ আসবে এখানে একটা। তো এই জায়গাটাতে তুমি কি করবা জানো? এই কিউ এর জায়গায় পি বসাবা, কিউ এর জায়গায় পি বসাবা, ক্যালকুলেশন করবা, কাটাকাটি করবা, দেন তুমি এই লাইনটা পাবা যে 2p cos আলফা বাই 2। ওকে, অনেক কাজ করতে হবে, এই জন্য করার দরকার নেই। এখন আমরা তাহলে এই লাইনটা অবশ্যই একটু মেমোরাইজ করে রাখবো, কারণ এটা দিয়ে আমাদের অনেক 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 অঙ্ক আছে। আবারও বলছি, এটা আমরা একটু মনে রাখবো, মুখস্থ রাখবো, মেমোরাইজ করবো, তুমি যে কোনো ভাষায় বলতে পারো, কারণ এটা দিয়ে আমাদের অনেক অনেক ম্যাথ আছে। ওকে, তো এখন এখানে একটা আমি স্পেশাল একটা কেস বলে দিই, যে স্পেশাল কেসটা খুবই 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে যদি আমার কখনো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হয়, আলফা ইকুয়াল টু কত 120, এটার ক্ষেত্রে বল দুটা একই হবে। আবার সেখানে কোণ আলফার মান যদি 120 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমরা মনে রাখবো যে আমাদের যে বল আছে অর্থাৎ পি আর কিউ দুটা তো একই বল, সেই বলের মান আর লব্ধির মান সমান হবে। লব্ধি কত? আর। পি ইকুয়াল টু আর। তুমি কিউ ইকুয়াল টু আরও বলতে পারো, কারণ আমি বলেছি আগে, দেখো পি ইকুয়াল টু কিউ, আবার এইটা ইকুয়াল টু আর হবে কখন ভাইয়া? যখন ভাইয়া তোমার আলফার মানটা 120 ডিগ্রি হবে। তুমি একটা কাজ করো, খুব সুন্দর করে আলফা জায়গায় 120 ডিগ্রি একটু বসিয়ে দাও। যদি আমি আলফা জায়গায় 120 ডিগ্রি বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, 2 cos 120 ডিগ্রি বাই 2, তার মানে 2 cos 60 ডিগ্রি। হ্যাঁ, তার মানে cos 60 মান কত হবে? হাফ হয়। তাই 2 ইন্টু পি ইন্টু হাফ, কাটাকাটি করলে হচ্ছে পি, তার মানে পি। আর এখানে কে ছিল আগে থেকে? আর, তার মানে আর ইকুয়াল টু পি। তার মানে মনে রাখবে ভাই, আলফা এটা স্পেশাল কেস, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হলে আমার লব্ধির মান আর আমার বল দুটার মান একই রকম হয়ে যায়, যেটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ম্যাথের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কারণ বাংলাতে আর বলে দিও, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ আলফার মানটা 120 ডিগ্রি হলে আমার বল দয় এবং আমার লব্ধির মানটা একই রকম হবে। চলো আমরা 1 নম্বর ম্যাথে চলে আসি, কারণ এগুলো প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, অন্যান্য অনেক ভার্সিটিতে আসা অঙ্ক। তো আমি এখানে জাস্ট 4টা ম্যাথ লিখছি। ওকে, √3 এককে দুটি সমান বল, এখানে থেমে যাবে, সমান বলেছে আর √3 একক বলেছে। তার মানে আমার পি আর কিউ, আমি যদি চিন্তা করি পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু হচ্ছে কত? √3। তার মানে পি কিউ হলো একই রকম বল এবং তার মান কত? √3। ওকে, এখানে এটা থাকবে না, আমাদের ম্যাক্সিমাম সময় 120 ডিগ্রি পরীক্ষাতে আসছে। তার মানে আমাকে তারা বলেছে আলফার মানটা 120 ডিগ্রি হলে কোন বিন্দুতে কাজ করে, তাহলে লব্ধির মানটা আর কত? আর ইকুয়াল টু হোয়াট? তার মানে তুমি চিন্তা করো যে আমাকে তারা একটা বল দিয়ে দিচ্ছে পি, এটাকে কিউ বাদ দিলাম, যেহেতু সেম বল, তার মানে পি বল হচ্ছে আমার √3, আলফা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে আর এর মানটা কত? তুমি খুব সুন্দর করে এখানে মানটা বসা দাও, মানটা বসা দিলে অ্যান্সার পাবে। কিন্তু ভাইয়া তুমি বসাবে না, কেন বসাবে না? আমি তোমাকে বলছি এটাকে স্পেশাল কেস, বা এটা অঙ্কে অনেকবার আসছে, অনেক জায়গায় ভার্সিটিতে অনেকবার আসছে অঙ্কটা, যে আলফা মানে যদি কখনো 120 ডিগ্রি দিয়ে দেয়, তোমার যে বলটা আছে সেটাই তুমি অ্যান্সার লিখবে। বিশ্বাস না হলে আমি তোমাকে করে দেখাচ্ছি। দেখো, যে আমাকে আর বের করতে বলছে, আমি এই সূত্রে অ্যাপ্লাই করি। 2p, পি এর মান কত? √3 cos আলফা বাই 2, তাহলে cos আলফা বাই 2 তার মানে কত হবে? 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি এখন ক্যালকুলেশন করো, 2√3 ইন্টু হচ্ছে 1/2, কারণ cos 60 মানে হচ্ছে হাফ, কাটাই দাও √3। তার মানে এই √3 বলতে অ্যাকচুয়ালি তোমার কি পি বুঝাচ্ছে না? আমি তোমাকে সেটাই বলেছি। যদি কখনো পরীক্ষাতে এখানে √3 না থাকে, √5 থাকতো বা √7, যে কোনো কিছু থাকলো, বা 5, 6, 7 যা কিছু তাই থাক, অ্যান্সার হবে এটাই। কখন সম্ভব? যখন 120 ডিগ্রি হবে। আবার যদি এখানে তোমাকে 60 ডিগ্রি দেয়, তখন কিন্তু আবার তুমি বলবা না যে হ্যাঁ এটাই হবে অ্যান্সার, এটা বলা যাবে না। তখন তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো, যদি আমার এখানে কোনটা তাহলে 60 ডিগ্রি দিত, এটা আরেকটা ম্যাথ, 60 ডিগ্রি দিত, তখন আমার এখানে হয়ে যেত 30 ডিগ্রি। কেন বলো তো ভাইয়া? কারণ আমার যে /2 ছিল, কোনটা অর্ধেক হয়ে যাচ্ছে। cos 30 ডিগ্রি মানে আমরা জানি কত জানি? √3/2, √3/2, 2 কাটাকাটি, তাহলে √3 × √3 মানে হচ্ছে 3, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 3। ওকে, তো যাই হোক, আমরা এখানে আসলে কোনটা দেখে বসাবো। আর যদি কখনো 120 ডিগ্রি হয়ে যায়, তখন জিনিসটা আসলে খুব সহজ হয়ে যায়। ওকে, এবার আমরা 2 নম্বর ম্যাথে চলে আসি। 2 নম্বর ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট আমি তোকে বলে বুঝাতে পারবো, বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটিতে এই ম্যাথটা আসছে। তো চলো আমরা দেরি না করে আমরা এই 2 নম্বর ম্যাথটা করে ফেলি। 2 নম্বর ম্যাথটা অনেকে বুঝতে পারে না, বাট আমি তোমাকে যেভাবে বুঝাবো তুমি একটু বুঝো, এরপর থেকে তোমার কাছে অঙ্কটা পানির মতো মনে হবে।
সমমানের দুটি বলের লব্ধির বর্গ। তার মানে সমমানের দুটি বল মানে কি, তুমি জাস্ট পি চিন্তা করলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। জাস্ট পি, পি মানে হচ্ছে এখানে দুটো বল একই রকম। ওকে, দুটি বলের লব্ধির বর্গ, লব্ধির বর্গ, তার মানে লব্ধির বর্গ আমি লিখে ফেলেছি, লব্ধির বর্গ। বল দ্বয়ের, বল দ্বয় মানে কিন্তু পি ইন্টু কিউ না ভাইয়া, বল দ্বয় মানে কিন্তু পি ইন্টু পি, কারণ দুইটা বল বলছে, তার মানে আমি লিখলাম যে পি ইন্টু পি, বল দ্বয় গুণফলে 3 গুণ হলে, গুণফল গুণফল করছি 3 গুণ হলে মধ্যবর্তী কোণটা কত। তো জাস্ট এতটুকুই লিখলাম যে লব্ধির বর্গ আর বল দ্বয়ের গুণফলের 3 গুণ ইকুয়াল টু, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 3p স্কোয়ার। এরপর তুমি কি লিখতে পারো দেখো একটু ভাইরা, যে আমরা কিন্তু এই জানি যে দুটা বল যদি সমান হয় তার ক্ষেত্রে আর ইকুয়াল হচ্ছে এই ফর্মুলাটা। তাহলে আমরা বলতেই পারি কিন্তু, কি বলতে পারি, যে এই যে আমাদের জিনিসটা আছে এখান থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি। এখন ভাইয়া কিভাবে জিনিসটা লিখবো একটু বলেন আপনি। আচ্ছা তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা আর স্কোয়ার মানে কি জানি ভাইয়া, 3p স্কোয়ার, আর স্কোয়ার মানে 3p স্কোয়ার। তার মানে ভাই আমি যদি তোমাকে আর বলতাম, যদি আর বলতাম তাহলে তুমি কি লিখতে ভাই, √3p লিখতাম। ওকে, তাই তুমি আর এর জায়গায় এখন তুমি লিখবা হচ্ছে √3p ইকুয়াল টু হচ্ছে 2p cos α/2। আমি জাস্ট আর এর জায়গায় জিনিসটা লিখে ফেললাম আর কি, ঠিক আছে। p কেটে দাও, √3 ইকুয়াল টু হচ্ছে 2 cos α/2, 2 cos α/2, এবং এই α/2টাকে আমাকে বের করতে বলছে, তারা আলফাটা বের করতে বলছে আর কি। ওকে, α/2, তাহলে √3/2 cos α/2। তাহলে এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি যে α/2 ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স √3/2। তাহলে cos ইনভার্স √3/2 মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে অতএব আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি ইন্টু হচ্ছে 2, তার মানে হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের আছে। তার মানে আশা করি অঙ্কটা কিন্তু খুবই 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 সহজ, অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক। কারণ তুমি দেখো যে আমাকে আমি বের করছি আর স্কোয়ার ইকুয়াল টু 3p স্কোয়ার, আমার আর ইকুয়াল হচ্ছে √3p। তাহলে আমি এখন আমার এই সূত্রের জায়গায় আর এর জায়গায় হচ্ছে √3pটা বসিয়ে দিলাম। এরপরে আমি পিপি কেটে দেওয়ার পরে ক্যালকুলেশনের ছোট বাচ্চাদের মতন করেছি, করার পরে আমি যা পেয়েছি সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, এবং এটা হচ্ছে অ্যান্সার 60 ডিগ্রি। এবং মনে রাখো ভাই যে এই অঙ্কটা পরীক্ষাতে এভাবেই দিবে, কোনো চেঞ্জ করবে না। তার মানে অ্যান্সারটা হচ্ছে 60 ডিগ্রি। তোমরা যদি বলো ভাই আমি মেমোরাইজ করে রাখবো, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি খুব ভালো কাজ করবে। কেন, কারণ এই অঙ্কের পরীক্ষাতে আসলে অঙ্কের ব্যয় করা থেকে, টাইম নষ্ট করা থেকে অ্যান্সারটিকে মেমোরাইজ করবে। আর সব অঙ্ক এরকম না, কারণ এই অঙ্কের একটা স্পেশাল ম্যাথ, এই জন্য তোমাকে বলেছি মেমোরাইজ করে রাখতে। এবার তুমি চলে আসো 3 নাম্বার ম্যাথে। এটা রিসেন্টলি ঢাকা ভার্সিটি আছে একটা অঙ্ক 2018-তে মেবি। তো আমি 2018-তে সেম এই লেকচারটাই দিয়েছিলাম, বাট তখন আমি এই ম্যাথটা দিইনি, কিন্তু আমি তোমাকে তাদেরকে বলে দিয়েছিলাম যে অঙ্কগুলো কীভাবে করতে হবে। তো জিনিসটা দেখো কি, দুটি সমান মানের বল, মানে বল দুটো সমান মানের বল পি বলে দিচ্ছে, আবার পি এর সর্বনিম্ন লব্ধির মান কত। আচ্ছা, দুইটা যদি তোমার সমান মানের বল হয়ে থাকে, তো আমি তোমাদেরকে জিনিসটা শিখাইছি কিনা বলো তো, যে দুটা বল যদি তোমার সমান মানে হয়ে থাকে তাদের সর্বনিম্ন লব্ধির মান। তার মানে একটা বল হচ্ছে পি, আরেকটা বল হলো কিউ, কিন্তু ভাই কিউ আর পিতে একই হচ্ছে, দিলাম কিউ আর পি একই দিলাম। তাহলে এখন পি আর কিউ যদি একই হয়ে থাকে, তাহলে পি থেকে পি কি করতে হবে, বিয়োগ করতে হবে। পি থেকে পি যদি বিয়োগ করে দাও, ডিফারেন্স করে দাও, তাহলে কি পাবা, 0 পাবা না। তার মানে তার লব্ধির মান, সর্বনিম্ন লব্ধির মানটা হচ্ছে কি বলতো, 0। আবার বলতেছি যে দুটি সমান মানের বল বলছে, একটা হলো পি আর একটা হলো পিউ। তার মানে সমান মানে বলে সর্বনিম্ন লব্ধির মানটা কত, আর মিনিমাম বলছে এখানে। তার মানে অবশ্যই বিয়োগ করতে হবে, ঠিক আছে, অবশ্যই বিয়োগ করতে হবে। পি মাইনাস পি দিয়ে দাও, বা পি ডিফারেন্স পি দিলাম, এই কথা। অ্যান্সার হচ্ছে কত, 0। ওকে, আর যদি তোমাকে তারা বলতো যে দুটি সমান মানের বল পি এর সর্বোচ্চ লব্ধির মান কত, তখন তুমি বলতে পারবে পি প্লাস পি। আমি এর আগে শিখছি না, দুটো ভিন্ন বলের ক্ষেত্রে পি প্লাস কিউ, আর এখানে কি বলবা, পি প্লাস পি বলবা, মানে একই খালি বলবা, কিউ এর জায়গায় পি বসে গেছে, এখানে আহামরি কঠিন কিছু না। পি প্লাস পি হলো অ্যান্সার করবে 2p হবে। এবার তুমি চলে আসো 4 নাম্বার ম্যাথ। আর 4 নাম্বার ম্যাথ আসলে এই টাইপের, এটা আগের টাইপের ম্যাথ, বাট এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, কারণ আমি এর আগে যা বলছি এখানে তাই লেখা আছে। দেখো 4 নিউটন আর 5 নিউটন দুটা বল, মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মানটা 9 নিউটন হয়। তো এই অঙ্ক দেখার পরে সবাই খুব ধাপ সূত্রে অ্যাপ্লাই করে, যে আর স্কোয়ার আর ইকুয়াল টু √π² + q² 2p কি cos আলফা। এরপর কি করে, সুন্দর করে পি এর মান বসায়, কিউ এর মান বসায়, তারপরে আর এর মান বসানোর পরে আলফা মানটা খুব দ্রুত বের করে ফেলে। দ্রুত মানে কত, 5 মিনিট বের করে ফেলে। তো এই অঙ্কটা তুমি এইভাবে চিন্তা করো ভাইয়া, যে আমার 4 নিউটন আর 5 নিউটন দেওয়া আছে, এই দুটা বলের মধ্যবর্তী কোণ কত হলে 9 নিউটন হবে। তুমি একটু চিন্তা করো যে আমার বল হচ্ছে এটা পি, এটা হলো কিউ। তাহলে পি আর কিউ যদি আমি যেভাবে যোগ করে চিন্তা করি, যে পি আর কিউ তার মানে কত, 4 নিউটন যোগ 5 নিউটন, তার মানে কত হচ্ছে বলতো, 9 নিউটন। তার মানে এদের যোগফল কত হচ্ছে, 9 নিউটন। তাহলে এদের যোগফল যদি তোমার 9 নিউটন, সেটাই কিন্তু লব্ধি দেওয়া আছে।
লব্ধি 9 নিউটন। তার মানে আমি কিন্তু বলতে পারি যে এদের যোগফল ইকুয়াল যদি লব্ধির সমান হয়ে থাকে, তাহলে এই কেসটা কখন হয়েছিল? এই কেসটা হয়েছিল আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে পি প্লাস কিউ ইকুয়াল টু কি ছিল বলতো? আর ম্যাক্সিমাম। তার মানে এই অঙ্কটা করাটা হচ্ছে প্রপারলি লস প্রজেক্ট। তুমি দেখবা যে দুটার যোগফল কি আমার লব্ধির সমান হয়েছে কিনা। যদি লব্ধির সমান হয় তাহলে আমার সূত্র ছিল পি প্লাস কিউ ইকুয়াল টু আর ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে এটা অ্যান্সার কত ডিগ্রি বলতো? 0 ডিগ্রি। আর যদি আবার তুমি কখনো দেখো যে 1 নিউটন দেওয়া আছে, তখন মনে রাখবা যে এইটা থেকে এটাকে তারা বিয়োগ করছে, বিয়োগ করার পরে 1 নিউটন পেয়েছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আলফার মানটা কত ডিগ্রি বলতো? 180 ডিগ্রি। তার মানে এগুলো কিন্তু চালাকি তারা করতেই পারে, এই চালাকিগুলো তুমি কিন্তু ধরে ফেলবে। তাহলে আমি আশা রাখতে পারি যে দুটি বল একই হলে এরকম সংক্রান্ত তোমাকে যে কোনো মেথ দেওয়া দিলে তুমি কিন্তু অবশ্যই করতে পারবে। পি আর কিউ দুটা বল একই, এই সংক্রান্ত যে কোনো মেথ দিলে তুমি এখন অবশ্যই করতে পারবে। আমাদের এখনকার যে টাইপটি, সেই টাইপটি হচ্ছে বলের সাথে সমকোণে ক্রিয়ারত লব্ধি সংক্রান্ত। তার মানে তুমি বুঝতে পারতেছো যে আমাদের কিন্তু এখানে একটা সমকোণ মানে 90 ডিগ্রি বা লম্ব এরকম কিন্তু একটা কথা দেওয়া আছে। তো যাই হোক, আমাদের এখানে তারা যে দুটা বলের কথা বলবে, একটা পি বল আর একটা কিউ বল, তো এই দুটা বলের মধ্যে যে কোনো একটা বলের সাথে হচ্ছে আমাদের সমকোণ উৎপন্ন করবে। তার মানে লব্ধিটা আর কি সমকোণ উৎপন্ন করবে। তার মানে লব্ধি যে কোনো একটা বল, তার মানে কোন বলের সাথে সাধারণত আমাদের তোমার সমকোণটা উৎপন্ন করবে। তো লব্ধিটা এখানে সবসময়ের জন্য আমাদের বা ম্যাক্সিমাম সময় আমাদের হচ্ছে ক্ষুদ্রতর যে বলটা আছে সেই ক্ষুদ্রতর বলের সাথে আমাদের সমকোণটা উৎপন্ন করবে। তো আমাদের এখানে দেখো যে লব্ধি পি এর সাথে সমকোণ উৎপন্ন করলে, তার মানে যে লব্ধিটা থাকবে সেটা পি বল যেটা আছে তার সাথে সমকোণ যদি উৎপন্ন করে, তাহলে তার ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে যে cos আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি বাই কিউ, যেখানে মনে রাখবা পি হচ্ছে ক্ষুদ্রতর বল, ছোট বল, ডিভাইডেড বাই কিউ হচ্ছে ম্যাক্সিমাম বা আমাদের বৃহত্তর বল। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের ফর্মুলা, এবং এই ফর্মুলাটা অনেক সময় ডিরেক্ট পরীক্ষাতে এমসিকিউতে চলে আসে। তো যাই হোক, আমরা আমাদের যে দুটা ম্যাথ আছে সেই দুটা ম্যাথ কিন্তু খুব সহজে এটাতে করে ফেলতে পারবো। তো প্রথমে আসি আমরা 1 নম্বর ম্যাথের মধ্যে। তো এই যে 1 নম্বর ম্যাথ, তারা এখানে আমাকে বলছে কোনো বিন্দুতে দুটি বল পি আর কিউ দুটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তার মানে আমার এই যে cos আলফার মান হচ্ছে আমার 120 ডিগ্রি। বৃহত্তর বলটির মান তার আমাকে কিউ দিয়ে দিচ্ছে, তার মানে আমি বলছি নিচেরটা হচ্ছে বৃহত্তর বল, কিউ এর মান দিচ্ছে আমাকে 10 নিউটন, এবং তাদের লব্ধি আর ক্ষুদ্রতর বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ক্ষুদ্রতর বলের মানটা কত। ঠিক আছে, এই 90 ডিগ্রি কিন্তু আমার কোনো কাজে লাগতেছে না। তার মানে দেখো আমি এখন সূত্র কিভাবে অ্যাপ্লাই করতেছি। cos আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস পি বাই কিউ। তাহলে cos কত ডিগ্রি হয়ে বলতো ভাই? এখানে 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি, এই কোণটা আমার লাগবে, এই কোণটা আমার কোনো কাজে লাগতেছে না। মাইনাস পি বাই কিউ, পি হচ্ছে আমার কি বলতো? ক্ষুদ্রতর বল, আর কিউ হচ্ছে আমার বৃহত্তর বল দেওয়া আছে এই যে 10, কিউ এর মান হচ্ছে 10। ওকে, আমরা cos 120 ডিগ্রি মানে অবশ্যই মুখস্থ রাখবে মাইনাস হাফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি বাই 10। তাহলে তুমি যেটা এই পাশে নিয়ে আসো মাইনাস মানে কাটাকাটি, তাই তুমি পাবা হচ্ছে পি ইকুয়াল হচ্ছে 5। নিজ দায়িত্বে ক্যালকুলেশন করবা, তাহলে পি ইকুয়াল টু 5, এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। অঙ্ক খুবই সহজ। আর এখানে আমরা একটা শর্টকাট জিনিস মনে রাখতে পারি। ভাই কি শর্টকাট হচ্ছে যে দুটি মানে বল দুটো যদি সবসময় 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল করে, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হতে হবে, তাহলে বৃহত্তর বলের মানটা যা হবে ক্ষুদ্রতর বলের মানটা তার অর্ধেক হবে। আবার বলছি বৃহত্তর বলের মানটা যা হবে ক্ষুদ্রতর বলের মানটা তাই হবে। তুমি এখানে 20 নাও, তুমি দেখবে তোমার এই ক্ষুদ্রতর বলের মানটা 10 হয়ে গেছে। বাট অবশ্যই এই কোণটা কত ডিগ্রি হতে হবে বলতো ভাইয়া? 120 ডিগ্রি হতে হবে। তো এই কোণটা যদি 120 ডিগ্রি থেকে ছোট বা বড় হয়ে যায় তাহলে কিন্তু অ্যান্সারটা মিলবে না। তো মনে রাখবে কোণ 120 ডিগ্রি হলে বৃহত্তর বলটা ক্ষুদ্রতর বলের ডাবল হবে, আর ক্ষুদ্রতর বলটা বৃহত্তর বলের অর্ধেক, মানে একই কথা। ওকে, 2 নাম্বার। তো 2 নাম্বার ম্যাথটাতে আমাদেরকে তারা কি বের করতে বলছে একটু দেখি। তারা আমাকে এর আগে কিন্তু আমাকে তারা বলছিল কি বের করতে বলতো? ক্ষুদ্রতর বলের মানটা বের করতে বলছিল। তো এবার তারা আমাকে বের করতে বলছে, কিন্তু কি তারা আমাকে কোণ দিয়ে দেয় না। তার মানে তারা আমাকে কোণ দিয়ে দেয় না, এবার এখানে তারা আমাকে কোণটা দিয়ে দিয়েছিল। ওকে, দেখি কি করা যায়। তারা বলছে ক্রিয়াশীল দুটা বল, একটা হলো পি নিউটন বল, একটা হলো 12 নিউটন বল। তার মানে একটা পি একটা হলো 12। ওকে, দুটো বলের লব্ধি মানে কি আর দিয়ে দেওয়া হয়েছে। ওকে, যার ক্রিয়ারেখা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে যার সাথে উৎপন্ন করবে সে অবশ্যই আমি তাকে ক্ষুদ্রতর বল চিন্তা করবো। তার মানে এটা হলো ক্ষুদ্রতর বল, এটা হলো বৃহত্তর বল। তার মানে আমি কিন্তু এখন বলতে পারি যে আমার cos আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি বাই 12। কেন? কারণ আমার সূত্র হলো cos আলফা ইকুয়াল টু মাইনাস ক্ষুদ্রতর বল বাই বৃহত্তর বল। তার মানে যেহেতু পি এর সাথে যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে, আমি এটা ক্ষুদ্রতর বল ডিভাইড বাই বৃহত্তর বল, তাহলে কত আসছে? 12 আসলো। ওকে, তাহলে এটাকে আমি এভাবে রেখে দিলাম, এটা আমার কোনো কাজ নাই। আমার না আছে আলফা মান, না আছে পি এর মান, কিছুই আমার জানা নাই, তাই রেখে দাও। এবার তুমি বলো আমার লব্ধির সূত্র কি? ভাই লব্ধির সূত্র হচ্ছে আপনার আর স্কোয়ার ইকুয়াল টু
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। ওকে, লিখলাম। এখন তুমি আমাকে একটু বলো যে আমার এই যে cos আলফা, এই cos আলফা মানটা আমি কি বসাইতে পারি এখানে? ভাই cos আলফা মানটা আমি -p/12 বসাতে পারেন। গুড। তাহলে আমার দেখো আর স্কোয়ার এই যে আমার দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে বলবো তোমার এইটা হলো আমার আর এর মান, তাহলে আমি তাকে যদি স্কোয়ার করে দেই তাহলে আমার আসছে কত বলতো 3 স্কোয়ার, মানে আচ্ছা এইভাবে লিখি। ওকে, পি স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস কিউ মানে কত এখানে বলতো 12 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ মানে হচ্ছে 12 cos আলফা, cos আলফা মানে কত -p/12। এখন যদি আমি এটাকে ঠিক মতো কাটাকাটি করতে পারি আমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো। দেখি কাটাকাটি করি। এখান থেকে আমার কত আছে দেখো, 3 স্কোয়ার মানে কত 9, আর এখানে 7, 63 ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 144। এখানে তুমি দেখো এই মাইনাস কিন্তু এখানে চলে আসবে, তারপর তোমার এবার তুমি কাটাকাটি করতে পারো। কিন্তু দেখি কাটাকাটি কি কি চলে যায়। 12 কাটাকাটি, পি আর পি মিলে হচ্ছে পি স্কোয়ার, তার মানে কি 2p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। ওকে, তাহলে এখন তুমি এখান থেকে যে যোগ বিয়োগ করো 144 ভাই চলে গেল তোমার 63 মাইনাস হচ্ছে 144 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে তোমার -p স্কোয়ার। এখন তুমি এটাকে বিয়োগ করবা, যদি তুমি যদি এখানে বিয়োগ করো তাহলে তুমি পাচ্ছ যেখানে কত বলতো 1, আর এখান থেকে 6 আর 8 81 মাইনাস ইকুয়াল টু কত -p স্কোয়ার। তার মানে তুমি বলো অবশ্যই ভাই পি এর মানটা মাইনাস কেটে দেন, পি এর মানটা আপনার এখান থেকে 9 বের হবে। তার মানে আমার অ্যাকচুয়ালি পি হচ্ছে কি বলতো আমার 9 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, পি হচ্ছে আমার কি 9 নিউটন। যদি এখানে দেখা না যায় তাহলে পি হচ্ছে আমার 9 নিউটন। তো ক্যালকুলেশনটা করতে পারলে হয়ে গেল। তো যাই হোক, আমি আশা করি তোমাকে জিনিসটা বুঝাতে পেরেছি যে আমাদের অঙ্কটাকে আসলে এইভাবে সমাধান করতে হবে এবং এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমার যদি কখনো বলের সাথে এরকম সমকোণ মানে 90 ডিগ্রি মানে সমকোণ যদি কখনো বলে যে ক্রিয়ারত লব্ধি সংক্রান্ত টাইপের কোনো ম্যাথ থাকলে তোমরা কিন্তু অবশ্যই ছোট্ট এই ফর্মুলাটা দিয়ে কিন্তু সলভ করে ফেলতে পারো, যেখানে cos আলফা ইকুয়াল টু মাইনাস ক্ষুদ্রতর বল ডিভাইড বাই কি বৃহত্তর বল। আমাদের এখনকার আলোচনার বিষয়টা হচ্ছে 3টি বলের লব্ধি সংক্রান্ত। আমরা অনেকক্ষণ ধরে 2টা বলের লব্ধি নিয়ে কাজ করে আসছি, এখন আমরা চলে আসবো হচ্ছে 3টি বলের লব্ধি নিয়ে। তো এই যে 3টি বলে যখন লব্ধি থাকবে তখন এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি চলো সেটা একটু দেখে আসি। তো আমি এখানে একটা জিনিস বৈশিষ্ট্য লিখছি আর একটা সমান্তর ধারা এরকম কিছু লিখছি, অ্যান্সার অনেক কিছু লিখছি। তো জিনিসটা আসলে কি সেটা একটু আমাদেরকে দেখিতে হবে। তো চলো আমরা প্রথমে আগে 1 নাম্বার ম্যাথটা একটু করে ফেলি। তোমাকে বলা যে একটা সমবাহু ত্রিভুজের, তো একটা সমবাহু আচ্ছা এটা না, আমি এটা করাই, এটা করলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। আর এখানে আমি তোমাকে 3টা বল দিছি, এই 3টা বলের জায়গায় আমি তোমার দিব হচ্ছে 2, 4, 6। আগে আমরা এই জিনিসটা দেখে বুঝবো, দেন আমরা অন্য অঙ্ক করবো। অর্থাৎ তুমি মনে রাখবে এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে। আগে এই ম্যাথটা দিয়ে করবো, তাহলে এগুলো পানির মতো মনে হবে। তো তারা তোমাকে বলতে দেখো 2, 4, 6 এটা বাদ। 2, 4, 6 মানে 3টি বলের দিক যথাক্রমে 3টা বলের দিক তারা দিয়ে দিছে আমাকে, 3টা বলের দিক তারা আমাকে দিয়ে দিছে যে এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, আবার সি থেকে হচ্ছে এ। তার মানে দেখো যে এ থেকে বি কত দিছে 2, বি থেকে সি কত দিছে আমার 4, আবার সি থেকে এ কত দিছে আমার 6 দিছে। দেন তারা বলছে বল 3টির লব্ধির মান কত। তো দেখো এই জিনিসটাই কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি, এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে করতে পারি। তা এখানে আমাদের এটা হচ্ছে তোমার কত 2, এটা হচ্ছে কত বলতো 4, আর এই জিনিসটা কত হচ্ছে বলতো আমার 6 হচ্ছে। তো মনে রাখবা যে এইখানে যে তোমার 3টা তোমার এদিকে তোমার 2, এদিকে 4, এদিকে তোমার কত 6 আছে, 3টা বল আছে। তো এদের যে অন্তর্ভুক্ত কোণটা, এই অন্তর্ভুক্ত কোণটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি? এই 3টা কোণ আসলে আমাদের কত ডিগ্রি করে বলতো 120 ডিগ্রি করে। যেহেতু তোমার 3টা বল 3 দিকে আছে, তার মানে আমাদের এই কোণগুলো হচ্ছে কত ডিগ্রি বলতো 120 ডিগ্রি করে আছে। তার মানে যখন যদি আমাদের কখনো কোনো অঙ্কের মধ্যে তারা বলে দেয় যে আমাদের এরকম 3টা মানের বল আছে এবং তাদের দিকগুলো যদি উল্লেখ করে দেয়, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ বলে দেয়, তখন আমরা মনে রাখবো যে হ্যাঁ আমাদের 3টা বলে এই মধ্যবর্তী কোণগুলো অবশ্যই কত ডিগ্রি 120 ডিগ্রি করে। তো আমরা এখানে কোনো ধরনের কোনো সূত্র অ্যাপ্লাই করবো না, আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে যাবো না। আমরা এখানে ডিরেক্টলি বলবো যে এরকম যদি কখনো আমরা দেখতে পাই, কি কি দেখতে পাই দেখো যে কোণটা হচ্ছে 120 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের কথা বললে আমরা 120 ডিগ্রি নিয়ে নেব, 120 ডিগ্রি। আর আমাদের এই যে বলগুলো আছে 2, 4, 6, এই বলের মধ্যে একটা সম্পর্ক দেখা যাচ্ছে। কি সম্পর্ক? বলের মধ্যে সম্পর্কগুলো হচ্ছে তার হলো সমান্তর ধারা। এই জন্য আমি বলেছি যে এই সবের বৈশিষ্ট্য হচ্ছে কোণ হচ্ছে 120 ডিগ্রি সমান্তর ধারা। যদি তোমার মানে বলগুলো সমান্তর ধারাভুক্ত হলে তাদের অ্যান্সারটা হবে আজীবন √3 ইন্টু সাধারণ অন্তর। √3 আজীবন থাকবে, সাধারণ অন্তর কত সেটা। তার মানে এই অঙ্কের অ্যান্সারটা আমরা বলবো হচ্ছে
√3 ইন্টু সাধারণ অন্তর মানে আমরা কি জানি বলতো, যে এই যে তিনটা তোমাকে আমি বল দিচ্ছি এদের মধ্যে সাধারণ অন্তর হলো 4 থেকে 2 গেলে 2, আবার 6 থেকে 4 গেলে 2 হয়, তার মানে হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে 2, আমরা যে সমান্তর ধরা করছি সেটার, তার মানে অ্যান্সার হচ্ছে তোমার 2√3, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, শেষ। একই রকম ভাবে তুমি যদি এটা কথা চিন্তা করো যে সমবাহু ত্রিভুজ বলতে, তার মানে ঠিক আছে ওকে, তার মানে আমার কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি করে আছে এখানে, আর 6, 10, 14 এদের মধ্যে সমান্তর ধারাভুক্ত আছে, হ্যাঁ আছে, এবং আমাদের বইয়ের মধ্যে যত ম্যাথ আছে সবগুলো আমাদের সমান্তর ধারা দিয়ে ম্যাক্সিমাম দেওয়া আছে এখানে, ওকে। তার মানে আমাদের এখানে সাধারণত হচ্ছে 4, তার মানে অ্যান্সার হচ্ছে কত, √3 ইন্টু 4। এবার তুমি চিন্তা করো আমাদের এখানে আবার তিনটা বল দেওয়া আছে, কিউ মাইনাস আর, কিউ আর কিউ প্লাস আর, তার মানে এদের ক্ষেত্রে সাধারণতটা কি হয় দেখো, কিউ মাইনাস কিউ প্লাস আর, কিউ 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 কাটা, তার মানে আর হচ্ছে তাদের সাধারণ অন্তর, অর্থাৎ তুমি এটা থেকে এটাকে বিয়োগ করো তুমি আরই পাবা, তার মানে আর হচ্ছে তাদের সাধারণ অন্তর, তার মানে অঙ্কের অ্যান্সার হচ্ছে √3 ইন্টু আর। তার মানে আমাদের একটা সহজ হিসাব যে সমবাহু সংক্রান্ত যে কোনো অঙ্ক আমাদেরকে তারা দিলে তারা অবশ্যই এই বলগুলো তারা আমাদেরকে সমান্তর করে দিবে, তখন আমরা অঙ্কের অ্যান্সার √3 ইন্টু সাধারণ অন্তর দিয়ে খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবো। এবং এই টাইপটা অনেক 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 ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন ভার্সিটিতে এই টাইপ থেকে কিন্তু অনেক অনেক অঙ্ক এসেছে, তোমরা যখন প্রশ্ন ম্যাথ সলভ করবে তখন কিন্তু এইসব অঙ্ক পেয়ে যাবে। আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বল। তো প্রথমে আমাদের জানতে হবে যে এই যে সদৃশ সমান্তরাল বল আর বিসদৃশ সমান্তরাল বল এদের মধ্যে আসলে পার্থক্যটা কি। চলো আমরা পার্থক্যগুলো একটু জেনে যাই, কারণ এই পার্থক্যগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এখান থেকে অঙ্ক করে আমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না। ওকে, তো প্রথমেই তারা তোমাকে বলছে যে লব্ধিটা হবে, অর্থাৎ সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি হবে বলদ্বয়ের যোগফলের সমান। তো আমি তোমাকে চিত্র দিয়ে বুঝাই। তুমি দেখো যে আমার পি হচ্ছে একটা বল, কিউ হচ্ছে আরেকটা বল, এবং তাদের ক্রিয়াবিন্দু হচ্ছে পি প্লাস কিউ। আমি তো বললাম, আরেকটা তুমি কি চিন্তা করো যে পি বল যেদিকে আছে কিউ বলও কিন্তু সেদিকে আছে, মানে দুইটাই নিচে বা দুইটাই উপর, যে কোনো একটা হবে। তার মানে পি বলও নিচে কিউ বলও নিচে, মানে দুইটার দিক একই দিকে। ওকে, তার মানে এরকম যদি হয় যে দুটা বল একই দিকে থাকে, তাদের যে লব্ধিটা সেই লব্ধিটা হবে তাদের বলদ্বয়ের যোগফলের সমান। ওকে, তার মানে লব্ধি ইকুয়াল টু বলদ্বয়ের যোগফল, তার মানে আমি এটা বলেছিলাম যে দুটো একই দিকে আছে, এই জন্য যোগফলের সমান। লব্ধির ক্রিয়াবিন্দু কিন্তু অ্যাকচুয়ালি সি, এটা হলো ক্রিয়াবিন্দু হচ্ছে অন্তর্বিভক্ত। আমরা কিন্তু সরলরেখার মধ্যে অন্তর্বিভক্ত আর বহির্ভুক্ত কিন্তু শিখে এসেছি, অর্থাৎ রেখাটার মধ্যে যে কোনো জায়গাতে বিভক্ত করলে অন্তর্বিভক্ত। এই যে ভাই অন্তর্বিভক্ত। লব্ধিটি বড় বলের দিকে চেপে থাকে, অর্থাৎ আমার যে লব্ধিটা থাকবে সেই লব্ধিটা সবচেয়ে বড় বলের দিকে চেপে থাকবে। তার মানে আমি এখানে শিওর যে সি ক্রিয়াবিন্দু যেহেতু এই বি এর কাছাকাছি, তার মানে আমি বলতেই পারি কিন্তু যে কি হচ্ছে আমার বড় বল আর পি হচ্ছে আমার ছোট বল। ওকে, যদি আমি এটাকে এদিকে চাপাই দিতাম তাহলে আমি কিন্তু বলতাম কি বলতো, পি হচ্ছে আমার বড় বল, কি হচ্ছে আমার ছোট বল। ক্রিয়াবিন্দুর অবস্থান, আমি এই যে চিত্রটা অঙ্কন করছি যে আমি সবগুলোতে কথাবার্তা বলছি, তার সাপেক্ষে ক্রিয়াবিন্দুর অবস্থাটা কিন্তু আসলে তোমার কিউ বলের দিকে চেপে গেছে। এখন এখান থেকে আমরা একটা ফর্মুলা লিখতেই পারি, আমরা এখান থেকে বলতে পারি কি দেখো, যে আমার এই যে পি বলটা আছে, এই যে পি বল লিখলাম, পি বল, আর আমার ক্রিয়াবিন্দুটা কত সি, আর এখানে কত আছে এ, তাহলে কিউ ইন্টু হচ্ছে আমার এই ক্রিয়াবিন্দু থেকে আমার হচ্ছে তোমার পি বল, এদের দূরত্ব কত এসি, তাহলে পি হচ্ছে আমার বল আর এই বলটার ক্রিয়াবিন্দু হচ্ছে তোমার সি, তাহলে সি থেকে এই বলের দূরত্ব কত এসি ইকুয়াল টু আমার এখানে এইটার ক্ষেত্রে বল হচ্ছিল কিউ। এখন এই বিন্দু থেকে আমার ক্রিয়াবিন্দুর দূরত্ব কত বিসি, তাহলে এই হচ্ছে আমার কি বলতো যে পি ইন্টু এসি ইকুয়াল হচ্ছে কিউ ইন্টু কি বলতো বিসি। হ্যাঁ, তুমি এটার কাছে আসো। লব্ধি হচ্ছে বলদ্বয়ের পার্থক্য, তার মানে তুমি দেখো যে কিউ বল গেছে উপরের দিকে আর পি বল গেছে এই বলতো নিচের দিকে, তার মানে একটা উপরে একটা নিচে। তো যেহেতু আমার লব্ধিটা এর কাছাকাছি, তার মানে বলতে পারি যে পিটা হচ্ছে আমার কি বলতো বড় বল আর কিউটা হচ্ছে আমার কি ছোট বল। লব্ধি ক্রিয়াবিন্দু হচ্ছে বহির্ভুক্ত, দেখো যে আমার যে পি এ আর বি এর বাইরে যে রেখাটা গেছে দেখো সি হচ্ছে তোমার কি বলতো বহির্ভুক্ত করছে। লব্ধিটি বড় বলের পাশে থাকে কিন্তু কি বাইরে অবস্থান করবে, কেন বাইরে, কারণ যেটা বহির্ভুক্ত বলা হয়েছে এই জন্য লব্ধিটা একই রকম এখানেও বলবো বড় বলের দিকে থাকবে কিন্তু কি বলতো বাইরে থাকবে। দেখো যে বড় বলে এ পি হচ্ছে বড় বল, তার মানে এটা বাইরের দিকে আছে পি মাইনাস কিউটা, অর্থাৎ আমার ক্রিয়াবিন্দুটা বাইরে থাকবে। ক্রিয়াবিন্দুর অবস্থানে দেখা যাচ্ছে ক্রিয়াবিন্দু অবস্থানের কথা, তাহলে এখান থেকে আমরা একই রকম ভাবে কি বলতে পারি, দেখো যে পি বল, এখন পি বলে এখানে বিন্দু হচ্ছে এ আর তার ক্রিয়াবিন্দু কত সি, পি ইন্টু এ সি ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু কি বলতো বি সি, অর্থাৎ ক্রিয়াবিন্দু থেকে ওই বলের যে বিন্দুটা আছে তাদের দূরত্বটা।
ওকে, তারপরে আমরা কিন্তু এখান থেকে মোটামুটি সূত্র দেখে ফেললাম, আমরা এখান থেকে তাদের যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো দেখে ফেললাম। তাহলে এগুলো কিন্তু আমাদের অনেকটা এমসিকিউ হিসেবে কাজ করবে, এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে পড়ে যায়। তাই চলো বন্ধুরা, এখন আমাদের এই টাইপ থেকে আসলে কি কি ধরনের ম্যাথ আসতে পারে পরীক্ষাতে, চলো সেগুলো আমরা দেখে আসি। আমরা বেশ কয়েকটা ম্যাথ নিয়ে চলে এলাম। এই ম্যাথগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসা ম্যাথ। তো চলো আমরা ম্যাথগুলো দিকে একটু তাকাই। তো প্রথম যে ম্যাথটা বিশাল বড় একটা ম্যাথ, কিন্তু অ্যান্সারটা একদম ছোট একটা অ্যান্সার, বাট আমরা আগে মেইন নিয়মটা শিখবো, পরে শর্টকাটটা শিখবো। বলছে একজন লোক তার কাঁধে অনুভূমিক বা আনুভূমিক ভাবে স্থাপিত 3 মিটার দীর্ঘ একটি লাঠি, তার মানে লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, এক প্রান্ত হাতে রেখে অপর প্রান্তে ডাব্লু ওজনের বস্তু বহন করে কাঁধের উপর চাপের পরিমাণ, বাপরে বা, ওজনের 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব নির্ণয় করো। তার মানে জিনিসটা কি দেখো, যে আমি একটা লাঠি নিব, এই লাঠিটা আমি এখানে ধরবো। তোমরা হয়তো বা নিশ্চয়ই বাদাম দেখছো, বাদাম তো না, মানে তোমরা শীতকালে হয়তো বা তোমরা কি বলবো আর কি, দই সন্দেশ এগুলো কিন্তু বিক্রি করতে দেখছো। তো অনেক সময় কি হয় যে হাতের মধ্যে এবার ডান্ডিটা ধরবে, এখানে কাঁধের মধ্যে লাঠিটা থাকবে আর পিছনে একটা বস্তু থাকবে, এরকম তোমরা অহরহ দেখে থাকো। তো এই যে তোমার কাঁধের মধ্যে চাপের পরিমাণটা হচ্ছে ওজনের 3 গুণ, আমরা পিছনে যে ওজনটা দেওয়া আছে সেটা 3 গুণ হচ্ছে এই কাঁধের মধ্যে পড়তেছে। তো যাই হোক, আমরা এখন একটা কাজ করি, তুমি কি চিন্তা করো যে আমিও তোমার লাঠিটাকে এভাবে ধরতেছি, তোমার চাপটা এখানে পড়তেছে এবং বস্তুটা কিন্তু নিচে দিয়ে ক্রিয়া করছে, আমার সবগুলো কিন্তু একই দিয়ে কাজ করতেছে। তার মানে আমি যদি এখন এটা ক্ষেত্রে চিত্রটা অঙ্কন করি 1 নম্বরের ক্ষেত্রে, তাহলে দেখো চিত্র ঠিক এরকম হবে যে এখানে হচ্ছে আমার হাত, এখানে হচ্ছে আমার কি বলতো কাঁধ, আর এখানে হচ্ছে আমার কি বলতো বস্তু, এখানে বস্তু দিলাম, এখানে হচ্ছে বস্তু, 3টা। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন এই যে কাঁধে কাঁধে হচ্ছে আমার, আচ্ছা অপর প্রান্তে ডাব্লু ওজন, তার মানে এইখানে হচ্ছে আমার ডাব্লু ওজনের বস্তুটা আছে। ওকে, তো ডাব্লু ওজনের বস্তু যদি এখানে থাকে, তাহলে আমার এই কাঁধের মধ্যে ওজনের 3 গুণ, তার মানে হচ্ছে 3W। তাহলে হাতে আসলে আমার চাপের পরিমাণটা কত পড়ছে সেটা একটু আমি দেখি, যে এটার ক্ষেত্রে চাপের পরিমাণ, হাতে চাপের পরিমাণ এটা একদম নর্মাল করে আমি বলতেছি, এটাকে আমরা পরিমাণের সাথে এইভাবে বের করবো যে আমার যেটা চাপ থাকবে এটাকে সবসময় বিয়োগ করে দিবা। তার মানে এখানে একটা পাচ্ছ, এখানে একটা পাচ্ছ, তার মানে এটা বিয়োগ করে দিয়ে এটা পেয়ে যাবে তুমি 3W মাইনাস হচ্ছে ডাব্লু, তার মানে 2W। তার মানে দেখো সবসময় কিন্তু তোমার এটা তোমার ডাব্লু দিয়ে থাকবে না, এখানে তোমার বলতে পারে বস্তুর ওজন হচ্ছে 50 কেজি, কাঁধে হচ্ছে তোমার 60 কেজি, এরকম কিছু বলতে পারে। ঠিক আছে, তখন তুমি জাস্ট বিয়োগ করে দিয়ে হাতেরটা বের করে ফেলতে পারো, জাস্ট বিয়োগ করে দিলে তোমার অপরের চাপের পরিমাণটা বের হয়ে যাবে। ওকে ভাই, বের করে ফেললাম। এখন আমাদের সূত্র আছে, সেই সূত্র আমরা অ্যাপ্লাই করি। এই যে আমি এ বলি, এটা যদি আমি সি বলি, এটা যদি আমি বি বলি, তাহলে আমরা জানি কি বলতো, যে এটা হলো তোমার 2W। হ্যাঁ, 2W। তাহলে এটাকে এভাবে চিন্তা করো, 2W ইন্টু এসি ইন্টু কত, এসি ইকুয়াল টু হচ্ছে আমার ডাব্লু ইন্টু হচ্ছে কি বলতো বিসি। আমরা বুঝতে পারছি আসলে। এখন তাহলে আমাকে বলছে কাঁধ হতে হাতের দূরত্ব, তার মানে কাঁধ হতে হাতের দূরত্ব, তাহলে এটাকে আমি অবশ্যই কি ধরবো, এক্স ধরবো। তার মানে এটাকে প্রথমে এক্স ধরা উচিত ছিল, আমি ধরে নিই, আমি তো তোমাকে শেষে বললাম এক্স। এখন আমার তো সূত্র আমি অ্যাপ্লাই করে ফেলছি, এটা বের করে ফেলছি, এখন আমার যা যা দরকার আমি তাতে বের করে ফেলতে পারবো। দেখো কি এসি হলো এক্স, এই যে 2W ইন্টু হচ্ছে এক্স ইকুয়াল টু ডাব্লু থাকলো ইন্টু বিসি। ভাই বিসি এর মানটা কি হবে, তুমি একটু চিন্তা করো ভাইয়া, এই টোটাল যে এবি আছে, এই টোটাল এবি কত বলছে ভাই, 3 মিটার। প্রথমে তোমাকে এটা বলে দেওয়া ছিল 3 মিটার। তার মানে ভাইয়া আমি যদি বলি যে এসি হচ্ছে আমার এক্স, তাহলে আমি কি এখান থেকে বিসিটা বলতে পারতাম না যে 3 মাইনাস এক্স, কারণ কিন্তু আমার টোটালটা বড় আর এক্স কিন্তু ছোট, তার মানে 3 মাইনাস এক্স। তার মানে আমি এখানে কি বললাম বলতো, 3 মাইনাস হচ্ছে কি বলতো এক্স। এখন তুমি আমাকে বলো যে এই জিনিসটাকে আমি কাটাকাটি করতে পারবো না, এই পারবো না, তাহলে এই জিনিসটাকে আমি একটু উপরে উঠাই লিখি, কি আর করা, জায়গা তো নেই। তাহলে এখন তোমরা বলো যে ভাই আপনি একটা ডাব্লু কেটে দেন, তাহলে আপনি পাবেন এখানে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 3 মাইনাস হচ্ছে কত এক্স। ওকে, তাহলে আপনি এখন একটা কাজ করেন, এই মাইনাস এক্সটাকে এই পাশে যোগ করে দেন, তাহলে 3x ইকুয়াল টু 3, তাহলে ভাইয়া x ইকুয়াল টু হচ্ছে কত 1। তার মানে ভাই এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার, যে x ইকুয়াল টু 1। তার মানে আমার যে তোমার হাত থেকে যে কাঁধের দূরত্ব x, সেটা আমার বের হয়ে গেল। এখন এটা আমি শর্টকাটে তোমাকে একটু বলে দিচ্ছি আমি, যে এই টাইপের অঙ্ক যত দেখতে পাবে, এই টাইপের অঙ্ক কিন্তু অনেকগুলো পাবে, যত অঙ্ক দেখতে পাবে তাদের অ্যান্সারটা ঠিক এভাবে লিখবে, যে একটু মুছে দিই। এইসব ক্ষেত্রে অঙ্কের অ্যান্সার হচ্ছে অ্যান্সার ইকুয়াল টু হচ্ছে লাঠির দৈর্ঘ্য, লাঠি বলুক বাঁশ বলুক যা খুশি তাই বলুক, লাঠির দৈর্ঘ্য ডিভাইডেড বাই কত গুণ চাপ পড়তেছে। এটাকে কি লিখবো আমি, যত গুণ বলবে লিখলাম, যাও যত গুণ
যে কত গুণ বলছে, মানে কত গুণ চাপ, এটাই অ্যান্সার। দেখো লাঠির দৈর্ঘ্য তোমার 3, আর কত গুণ চাপ পড়ছে ভাই, 3 গুণ চাপ পড়ছে, ঠিক আছে, 3 গুণ মানে ওজনের 3 গুণ। তার মানে অ্যান্সার হচ্ছে কত, 3/3 ইকুয়াল টু কত, 1। তার মানে তোমার লাঠির দৈর্ঘ্য যখন এখানে 6 বলতো আর তোমার ওজনটা যদি আরেকটু কমাই দিত, তাহলে তুমি জাস্ট এটা ভাগ করে দিলে অ্যান্সারটা মিলে যাবে। অনেক সময় তুমি এখানে 6 মিটার পাবে, তাহলে 6 মিটারকে তুমি 3 দিয়ে ভাগ করলে কত হবে, 2 পাবে। আমি এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, এটা হচ্ছে শর্টকাট। ওকে, এর আমি চলে আসি আমাদের পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথ। তো 2 নম্বর ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের আসলে সদৃশ সমান্তরাল বল আর অসদৃশ সমান্তরাল বলে দুটো এক্সাম্পল হয়ে যাচ্ছে এখানে। ওকে, তো তারা এখানে বলে দিচ্ছে ভাই বিপরীতমুখী সমান্তরাল বল। তার মানে চলো চিত্র অঙ্কন করি। আচ্ছা, এটাকে নিচে দিই আর এটাকে উপরে দিই। তো এটা হচ্ছে আমার 10 নিউটন আর এটা হচ্ছে আমার কত নিউটন, 18 নিউটন। ওকে, তাহলে আমার অবশ্যই লব্ধিটা কি, লব্ধি ক্রিয়ার বিন্দুটা কিন্তু এদিকে চাপে যাবে, আর তোমার হ্যাঁ এদিকে চেপে গেল, আর বিপরীতমুখী যেহেতু আমার কি বলতো বহির্বিভক্ত হচ্ছে। ওকে, তো আমার যে ক্রিয়াবিন্দু সেটাকে আমি এখানে দিলাম, এটা হলো আমার ক্রিয়াবিন্দু। তো তোমাকে এখানে তুমি যদি এটাকে বলো আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার কি বিন্দু, সি বিন্দু। তো আমার প্রশ্নে অ্যাকচুয়ালি কি চাইছে, প্রশ্নে আমার চেয়েছিল বল দুটির মধ্যবর্তী, বল দুটা মানে কি, এই যে 10 নিউটন একটা বল আর 18 নিউটন একটা বল, এই যে দুটা বল আছে, এই এ বি এর দূরত্ব বের করতে বলছে। তো আমি সহজে এ বি এর দূরত্ব বের করতে পারবো না, আমি আগে বি সি এর দূরত্ব বের করে দেন এটাকে বের করতে পারি। কারণ কিভাবে সেটা একটু দেখো, যে প্রথম কথা হচ্ছে আমার যে এটার লব্ধিটা কত হবে, এটা লব্ধিকে বের করা যাবে না? হ্যাঁ ভাই যাবে, তো কেন যাবে না? আপনি তো বলছেন যে বিপরীত দিকে দুটা বল ক্রিয়া করলে এই সি বিন্দুটা যেটা থাকবে ক্রিয়া বিন্দু, তার লব্ধিটা হচ্ছে তোমার 18 থেকে 10কে বিয়োগ করতে হবে। তার মানে এটা অ্যান্সার হবে তোমার 18 মাইনাস 10, তার মানে হচ্ছে কত, 8 নিউটন। ওকে, এখন আমরা আসো সূত্র অ্যাপ্লাই করি। সূত্র কি ছিল আমাদের? সূত্র হচ্ছে আমাদের যে 10 নিউটন, এটা কত কি দিবে, আচ্ছা এ বি থাক, 10 নিউটন হলো এসি ইকুয়াল টু 18 নিউটন ইন্টু হচ্ছে কি বলতো, বিসি। এরপরে তুমি এখান থেকে যে কাজটা করবে সেটা কি দেখো, যে আমার কিন্তু এখানে আসলে টোটালটা দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে। এখন টোটালটা দৈর্ঘ্য কত বলতো, এসি। এসি আমার কত দেওয়া আছে, ক্ষুদ্রতর বল হতে 12 সেন্টিমিটার দূরে ক্রিয়া করে। তার মানে অ্যাকচুয়ালি কি বলতো, যে আমার এই এ থেকে সি এই পুরোটা দূরত্ব দেওয়া আছে, কারণ এটা হলো ক্ষুদ্রতর বল, এটা আমার কি বলতো ক্রিয়াবিন্দু। তাহলে এটা আমাকে দিয়ে দেওয়া আছে কত বলতো, 12 সেন্টিমিটার। তার মানে আমার কিন্তু একটা এসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার দিয়ে দিচ্ছে, 12 লিখলাম জাস্ট খালি। এরপর হচ্ছে আমার বিসি, বিসি কিন্তু আমার ছোট, তার মানে বিসিকে আমি এখানে কি ধরবো, তো এক্স ধরবো। তাহলে আমার এ বি আমাকে তারা বের করতে বলতে, এ বি হচ্ছে আমার কত বলতো 12 মাইনাস হচ্ছে এক্স। ওকে, তাহলে আমরা এক্স বের করলে আমার কিন্তু অ্যান্সার চলে আসতেছে। তাহলে এখন আসলে আমরা কাজটা করে ফেলি, যে 10 ইন্টু এসি, এসি মানে কত 12 ইকুয়াল টু 18, এর না লিখলে চলবে, বিসি, বিসি কত এক্স। ওকে, তাহলে হচ্ছে আমার এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 120 বাই কত বলতো 18। তাহলে এখন আমরা এখানে 6 তোমার কাটাকাটি করি, তাহলে আমার এখানে কত দেওয়া আছে দেখো, যে তোমার কত দিয়ে কাটবে, এখানে 3 দিয়ে কাটো, তাহলে তোমার 3 6 হচ্ছে 18, 3 4 হচ্ছে 12। এরপর আমি কাটাকাটি করি, তাহলে আমার এখানে তোমার 2 দিয়ে কাটলে 3, আর এখানে কত আসবে 20, তার মানে 6.67, এরকম একটা নাম্বার আসতেছে। আর তুমি একটু চিন্তা করো ভাই, এক্স তো বের হয়ে গেছে তাই না, মানে এক্স যদি বের হয়ে, তাহলে ভাই এ বি কত, ভাই এ বি হচ্ছে 12 মাইনাস হচ্ছে 6.67। এখন তুমি এখানে বিয়োগ করে যা পাবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তার মানে একদম অঙ্কটা নর্মাল ছিল, যে আমার এখানে তারা বলছে যে 10 নিউটন আর 18 নিউটন মানে দুটা বিপরীতমুখী বল, আমি দুটো বিপরীতমুখী বল দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা বড় বল, তার মানে এর দিকে আমার লব্ধিটা থাকবে, তার মানে আমি এদিকে লব্ধিটা নিজে দায়িত্বে দিয়ে দিচ্ছি। এরপর তারা আমাকে বলছে যে ক্ষুদ্রতর বল থেকে এই যে ক্রিয়াবিন্দু, এটা দূরত্ব তারা আমাকে দিয়ে দিচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে আমি বুঝে নিচ্ছি যে এই পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে আমাকে তাই এতটুকু বের করতে হবে, যেটা আমি এক্স ধরছি, তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে আমার কি বলতে 12 মাইনাস এক্স। তো আমাকে কিন্তু আসলে এক্স বের করলে হবে না, আমাকে বের করতে হবে 12 মাইনাস এক্স, কারণ তারা কিন্তু আমাকে বলে নাই যে ক্রিয়াবিন্দু থেকে বৃহত্তর বলের দূরত্ব বের করতে। আমাকে বলছে কি বলতো, বল দুটার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তার মানে অঙ্কটা কিন্তু একদম সহজ ছিল। তারপরে আমি আশা রাখতে পারি যে এরকম তোমাকে সমান্তরাল বা বিশ সমান্তরাল এরকম টাইপের তোমাকে যে কোনো অঙ্ক দিয়ে থাকে, তুমি কিন্তু এখন থেকে অবশ্যই সলভ করতে পারবে। আমরা আমাদের শেষ টাইপে একদম চলে এসেছি। আমাদের লাস্ট যে টাইপটা আছে সেই টাইপটা হচ্ছে বলের পরিবর্তনের সাথে লব্ধির মান ও দিক পরিবর্তন সংক্রান্ত। তার মানে এই টাইপটা যদি থাকে, আমরা জাস্ট একটা নিয়ম বলবো, এই নিয়ম মতো তুমি চল করলে তোমার অঙ্কের অ্যান্সারটা মিলে যাবে। তোমাকে বলা হচ্ছে কোনো বিন্দুতে 2p ও p মানে দুটি বল ক্রিয়াশীল। তার মানে কোনো একটা বিন্দুতে তুমি 2p আর একটা হলো p, এই দুটা বল ক্রিয়াশীল, 2p একটা আর একটা p বল ক্রিয়াশীল। প্রথম থেকে দ্বিগুণ করলা, তুমি প্রথমটাকে তুমি দ্বিগুণ করলা, তার মানে এটা হচ্ছে এখন 2 ইন্টু 2p। আর দ্বিতীয়টির সাথে তুমি যদি 8 যোগ করো, তার মানে কি p প্লাস 8। বৃদ্ধি করলে মানে যোগ করলে, বৃদ্ধি মানে হচ্ছে যোগ করা কিন্তু, আর গুণ মানে হচ্ছে তোমাকে গুণ করতে হবে। লব্ধির দিক অপরিবর্তিত, তার মানে দেখো তুমি একটু চিন্তা করো, যে প্রথমে যে তোমার 2p আর p ছিল, এদের লব্ধি যদি এদিকে হয়, তাহলে পরের লব্ধিটা কিন্তু কি বলতো অপরিবর্তিত থাকবে।
তার মানে আমি এটার সাথে দ্বিগুণ করলাম, আমার লোভ মানে আমার প্রথম বলটাকে আমি দ্বিগুণ করলাম, দ্বিতীয় বলটার সাথে আমি 8 যোগ করলাম, তাও কিন্তু আমার লব্ধির কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই সংক্রান্ত যদি তুমি কোনো ম্যাথ কখনো দেখতে পাও, তাহলে তার অঙ্কটা তুমি এইভাবে চিন্তা করবে। দেখো যে আমাদের যে এখানে বলগুলো দেওয়া আছে, তুমি আগে তাদের অনুপাতটা লিখবে। তাহলে তাদের অনুপাত আমরা লিখে ফেললাম, মানে বলদের অনুপাতটা লিখে ফেললাম। ইকুয়াল টু হচ্ছে প্রথম বলের সাথে কত তোমার গুণ করা হয়েছে ভাই, 2 গুণ করা হয়েছে, 2 গুণ ডিভাইডেড বাই দ্বিতীয় বলের সাথে আবার তোমার কত যোগ করা হয়েছে ভাই, 8 যোগ করা হয়েছে, তার মানে কত পি প্লাস এ। তার মানে তোমার প্রথম যে দুটা বল ছিল তাদের অনুপাত, এবং পরবর্তীতে তুমি যে গুণ যোগ করার পর তুমি যে নতুন যে দুটা বল পেলে তাদের অনুপাতটাকে তুমি ইকুয়াল করে দিবে। তারপর এখন তুমি এটাকে ক্যালকুলেশন করবে, কাটাকাটি করলে 2, এখানে হলো 4p, এখানে হলো p প্লাস 8। এরপর তুমি এখান থেকে বললা হচ্ছে যে 2p প্লাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে কত 4p। তারপর তুমি বললো 16 ইকুয়াল টু হচ্ছে আমার কত টোয়াইস পি, মানে এই পি কাটাকাটি করলা, তাহলে লাস্টে বললা পি ইকুয়াল টু কত বলতে 8, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। কারণ তোমার এখানে তারা বলছে পি এর মানটা বের করতে বলছে। তাহলে আমি আশা রাখতে পারি যে এইরকম সংক্রান্ত যদি তোমাদের কখনো কোনো ম্যাথ দিয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই করতে হবে। আর এই ম্যাথটা কিন্তু ঢাকা ভার্সিটি সব বিভিন্ন জায়গাতে এসেছিল, তো আশা রাখা যায় যে এরকম টাইপে তোমাকে যে কোনো ম্যাথে তুমি অবশ্যই করতে পারবে। তো আমাদের স্থিতিবিদ্যার যে টাইপগুলো থেকে সবসময়ের জন্য পরীক্ষাতে আসতো, আমরা কিন্তু সেই টাইপগুলো কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনাথে প্রশ্ন ব্যাংক সলভ করো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ম্যাথগুলো করতে পারবে। আর এরপরে তোমরা জানো যে স্থিতিবিদ্যার পরে মানে বলবিদ্যার মধ্যে স্থিতিবিদ্যা, দেন আছে আমাদের গতিবিদ্যা। তো গতিবিদ্যার ক্ষেত্রে ভাই আমরা কি করব? তো গতিবিদ্যার ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের লেকচারটা নিব না, তোমাদের গতিবিদ্যার যে লেকচারটা সেটা তোমাদের পুরোপুরি ইয়াসিন ভাইয়ের লেকচারটাই আমি এখানে দিয়ে দেবো। কারণ গতিবিদ্যার জন্য তুমি যদি নতুন করে কোনো লেকচার ফলো করো, তাহলে তুমি ফিজিক্সে যে গতিবিদ্যা শিখে এসেছো সেটা কিন্তু ভুলে যাবে। তো আমরা চাই না যে তুমি ম্যাথে গতিবিদ্যা করতে গিয়ে তুমি ফিজিক্সের গতিবিদ্যা ভুলে যাও। এই জন্যই আমাদের ম্যাথে বলবিদ্যার মধ্যে ম্যাথের স্থিতিবিদ্যাটা আপলোড করা হয়েছে, আপলোড আমি করেছি আমার ভিডিও। এবং আমরা এখানে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যে গতিবিদ্যা শিখেছিলাম সেই ফিজিক্সের ভিডিওটাই আমি এখানে অ্যাড করে দিব। তো আশা করা যায় যে তাহলে বলবিদ্যার, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই দুটো নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সো অবশ্যই তোমরা যারা আমাদের ফিজিক্সের কোর্সটা করতেছো তাদের জন্য কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট যে ফিজিক্সে তোমরা গতিবিদ্যা করেছো, তাহলে ম্যাথের গতিবিদ্যা তোমাদের একদমই দরকার নেই ভাইয়া। তোমরা ওই গতিবিদ্যা পড়লে তোমরা অবশ্যই ম্যাথের গতিবিদ্যার এমসিকিউ সবই পারবে। আর যারা তোমরা আমাদের ফিজিক্স কোর্সটা নাও নেই তাদের জন্য একটা বোনাস পয়েন্ট, সেটা হচ্ছে কি যে তোমাদের ইয়াসিন ভাইয়ার ক্লাসটিও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের ম্যাথ ক্লাসের মধ্যে। তো আমি আশা রাখতে পারি যে বলবিদ্যা নিয়ে তোমার আর কোনো চিন্তা থাকবে না। আর বলবিদ্যা থেকে কিন্তু সবসময়ের জন্য তুমি দেখবে যে হয় স্থিতিবিদ্যা থেকে 1 মার্ক, নাহলে গতিবিদ্যা থেকে 1 মার্ক, অথবা এক করে 2 আসতে পারে, অথবা 1 মার্ক আসতে পারে। যেমন 2019 সালে কিন্তু মেবি স্থিতিবিদ্যা থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন আসেনি। তার মানে বোঝা যাচ্ছে যে বলবিদ্যা ওয়ার্ডটা বা ভাষাটা বা শব্দটা যতটা কঠিন, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা এতটা কঠিন না। কারণ এখান থেকে সবসময়ের জন্য সর্বোচ্চ 2 মার্ক, সর্বনিম্ন 1 মার্ক, এর বাইরে কিন্তু মানে এর থেকে বেশি মার্ক কিন্তু কখনো আসা সম্ভব না এই চ্যাপ্টারগুলো থেকে। তো আমরা এই বলবিদ্যা নিয়ে কখনো টেনশন করবো না, যে তোমাকে টাইপগুলো শেখানো হচ্ছে তুমি সেই টাইপগুলো করবে। এবং তোমাকে আমরা গতিবিদ্যার ক্ষেত্রে যে টাইপ বা যে ভিডিওটা দিব সেটা তোমরা দেখলে আশা করা যায় তোমরা বলবিদ্যা নিয়ে একদম টেনশন ফ্রি থাকবে। তোমাদের ভার্সিটি প্রিপারেশন একদম A to Z কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আমাদের যেহেতু ভার্সিটি প্রায় সবগুলো টপিকস, সবগুলো চ্যাপ্টার আমরা শেষ করে ফেলেছি, সেহেতু এখন আমরা বলতেই পারি যে তুমি আবারও কিন্তু ফার্স্ট টু লাস্ট যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু তোমরা A to Z দেখবে। কারণ যতগুলো আমি ভিডিও করেছি আমার কিন্তু টার্গেট একটাই ছিল যে বিভিন্ন ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করা, এবং সেই প্রশ্নের আলোকে কিন্তু আমি টাইপগুলো তৈরি করেছি, এবং সেই টাইপগুলো কিন্তু আমি তোমাকে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। তার মানে বলা যাচ্ছে যে তুমি যদি আমার লেকচারগুলো ফলো করো, তার মানে তুমি বাংলাদেশের কোনো না কোনো ভার্সিটিতে তুমি চান্স পাবে, আমি তোমাকে এতটুকু শিওর দিচ্ছি। আর যদি চান্স না পাও, তার মানে তুমি অবশ্যই আমার ক্লাসগুলো ঠিক মতন করোনি। কারণ আমার ক্লাসগুলো তুমি যদি ঠিক মতন ফলো করো, তাহলে তুমি বাংলাদেশের ম্যাক্সিমাম ভার্সিটির প্রশ্ন দেখে বলবা যে কাব্য ভাইয়ার লেকচার নাকি ফলো করছে তারা, এই কথাটা আমাকে সবাই বলে। সো তোমরা যেন এই কথাটা বলতে পারো সেই হিসেবে আমার লেকচারগুলো ফার্স্ট টু লাস্ট করবে। কারণ কিন্তু আমি আবারও বলতেছি, এই লেকচারগুলো থেকেই কিন্তু বিভিন্ন ভার্সিটি প্রশ্ন করে থাকে। তুমি শুধুমাত্র আস্থা রাখবা এই লেকচারগুলোর প্রতি, তুমি দেখবা যে পরীক্ষা হলে তুমি অনেক ভালো করতেছো। আর তুমি যদি বলো যে ভাইয়া অনেক কম করাইছে, আমি আরও পড়বো, অনেক পড়বো, এতটুকু দিয়ে আমার কখনোই সম্ভব না, তাহলে ভাই তুমি আরও পড়ার পর তুমি পরীক্ষার হলে যাও। পরীক্ষা হলে তোমার কিচ্ছু মনে থাকবে না, ঠিক আছে? তারপর আমার কোনো দোষ দিতে পারবা না, ঠিক আছে ভাইয়া? তো আমি তোমাকে যতটুকু পড়াচ্ছি তুমি যদি ততটুকুই লোড নিতে পারো, তোমার একটা না একটা ভার্সিটি তোমার জন্য কনফার্ম হয়ে থাকবে। বাট শুধু ম্যাথ দিয়ে চান্স পাওয়া যাবে না, বাকি সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। অর্থাৎ তুমি যদি 2 থেকে 3টা সাবজেক্ট খুব ভালো মতন পরীক্ষা দিতে পারো, সর্বোচ্চ 2টা সাবজেক্ট যদি তুমি ভালো মতন
পরীক্ষা দিতে পারো, তাহলে আদার্স দুটো সাবজেক্ট তুমি একটু কমও পারো, তাও কিন্তু কোনো চিন্তা নেই, কারণ তুমি দুটো সাবজেক্ট দিয়ে কিন্তু অনেকটা মার্কস এগিয়ে রাখতে পারবে। কারণ তোমাকে যে 100-র মধ্যে 100 পাইতে হবে এরকম কিছু না, তুমি জাস্ট 60% মার্কস পাবা, তুমি দেখবা যে ওই ভার্সিটির একটা পজিশন মানে কি, সেখানে যদি তোমার 250টা সিট হয় সেই 250-এর মধ্যে তুমি থাকবে, সেখানে যদি 1000টা সিট হয় সেই 1000-এর মধ্যে তোমার রেজাল্ট থাকবে। তার মানে 60% মার্কস থাকা মানে কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার। সো কখনো 100% টার্গেট নিবা না, অবশ্যই তোমার টার্গেট থাকবে হচ্ছে যে ওই ভার্সিটির একটা সিট দখল করা, সেটা হতে পারে 60%, 70%, 80%। এর থেকে বেশি তুমি যদি নিতে চাও তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার সবগুলো তোমার দাগানো ইচ্ছা করবে যে আমি সব দাগাবো, আর সব দাগাতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি যা যা পারবা শুধুমাত্র তাই দাগাবে, দেখবে যে সেখান থেকে তোমার চান্স হয়ে গিয়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের বন্ধু বাসালার সাথে থেকো।